নমস্কার, সকলকে স্বাগত ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ সারাদিন বলা যেতে পারে হাই ভোল্টেজ রবিবার গিয়েছে। প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, একের পর এক নামের চমক রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তারা বলেছিলেন ব্রিগেডের এই জনগর্জন সভা থেকে যে নাম ঘোষণা হবে তা একেবারে চমকপ্রদ হবে। তারা তাদের কথা রেখেছেন। সত্যিই বলা যেতে পারে আজ যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তা একের পর এক চমক তৈরি করেছে বাংলার রাজনীতিতে। তার কারণ এর আগে যে প্রার্থীদের নাম আমরা সবাই দেখে এসেছি সেই নামের মধ্যে নতুন করে এক মোহরা উঠেছে বহরমপুর প্রার্থী তালিকা নিয়ে। হ্যাঁ, কেন বহরমপুরের কথা বলছি? তার কারণ এই বহরমপুরেই ইউসুফ পাঠানের নাম ঘোষণা হয়েছে। এই যাবতীয় বিষয় নিয়ে তর্জা চলবে, আলোচনা চলবে, কিন্তু তার আগে অঞ্জনের সাব প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, 42 আসনের প্রার্থী ঘোষণা কনফিডেন্স নাকি ওভার কনফিডেন্স? আমার দ্বিতীয় প্রশ্ন, ব্যারাকপুরে পার্থভৌমিক অর্জুন হারা হবে দল? আমার তৃতীয় প্রশ্ন, 20 জায়গায় বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা, বিজেপির পদক্ষেপ কি হতে চলেছে? আমার চতুর্থ এবং অন্তিম প্রশ্ন, অধীরের বিরুদ্ধে ইউসুফ পাঠান, ভাগীরথীর এপার ওপারের সমীকরণ মেলাতেই কি এই নাম? এই যাবতীয় বিষয় জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টায়, কিন্তু তার আগে দেখাবো বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনা। সামনেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি কেন্দ্রীয় ইলেকশন কমিশন থেকে। তবে তার আগেই বিজেপি এবং তৃণমূল নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। কিন্তু বিজেপির তরফে 19 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। অপরিবর্তিতভাবে আগামী লোকসভা ভোটে লড়বেন। তবে রবিবার তৃণমূলের ছিল ব্রিগেড জনগর্জন সভা, আর সেই সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। প্রসঙ্গত, 10 দিনে 4 বার বাংলায় পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের মুখে জনসভা হয়েছে আরামবাগ, কৃষ্ণনগর ও বারাসাতে। কিন্তু এতদিন পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নামতে দেখা যায়নি। এবার শুরু হলো ব্রিগেডের জনগর্জন সভার হাত ধরে। বিগত কয়েকদিন ধরেই জোর কদমে যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল হাঁসফুল শিবিরের অন্দরে। এই প্রথম তৈরি করা হয়েছিল র্যাম্প, আর সেই র্যাম্পের ঘোষিত প্রার্থীদের নিয়ে হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রার্থী ঘোষণার পূর্বে গ্যাসের দাম, 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে সন্দেশখালির মতো ঘটনা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন। এদিনের সভা থেকে শুধু মুখ্যমন্ত্রী নন, তৃণমূলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মন্ত্রীদের কটাক্ষ করেন। তাদের কথায় বহিরাগতরা বাংলায় এসে ভুল বুঝিয়ে যাচ্ছে। আগামীতে বিজেপির সঙ্গে যে বড়সড় লড়াই হবে ভোট যুদ্ধে, তা আজকে এই সভা থেকেই স্পষ্ট। এদিনের সভা থেকে নাম না করে সদ্য বিজেপিরা প্রাক্তন বিচারপতি তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডে হচ্ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার সভা করেন। এদিনের ব্রিগেডের সভা নিয়ে সুকান্ত মজুমদার তীব্র আক্রমণ করেন। তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের নিয়ে সবাই হাঁটছেন। যদি কোনো চুরির অলিম্পিক হতো তবে তৃণমূল মডেল পেত বলে তীব্র কটাক্ষ করেন সুকান্ত বাবু। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে লোকসভা ভোটের প্রার্থীদের নাম ঘোষণা করান। তাতে অবশ্য অনেকের নাম বাদ গিয়েছে, আবার অনেক জায়গায় নতুন মুখ দেখা গিয়েছে। এই সব নিয়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব শুরু হয় কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের একাংশ। রাজনৈতিকদের দাবি, পূর্বে দেখা গেছে যারা যারা টিকিট পাননি বিধানসভা ভোটে তারা দল বদল করে বিরোধী দলে যোগ দিয়েছেন। এবছর সেই দৃশ্যই আবার দেখা মেলে কিনা তা নিয়ে বেশ আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে চায়ের পেয়ালায়। তবে এবছরের লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপি তৃণমূলের মধ্যে কাকে বেছে নেবেন সাধারণ মানুষ, সেটা দেখা যাবে লোকসভা ভোটের পর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। দেখালাম বিশেষ প্রতিবেদন, আর এই প্রতিবেদন থেকে একটা জিনিস তো অত্যন্ত স্পষ্ট,
এরপরে লোকসভা ভোটে কি ফলাফল হবে তা তো জনতা জনার্দনের হাতে, কিন্তু তার আগে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা বলা বাহুল্য। এবার একেবারে পরিচয় পর্বে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মাননীয় সনাতন দত্ত, এসইউসিআই নেতা। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় কৌশিক দে, তৃণমূল নেতা। আমাদের সঙ্গে অনলাইনে জুড়ে রয়েছেন মাননীয় অরিন্দম গোস্বামী, কংগ্রেস নেতা। এবং আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় রঞ্জন বিশ্বাস, বিজেপি নেতা। আমাদের সঙ্গে অনলাইনে জুড়ে রয়েছেন মাননীয় জয়দেব ঘর, রাজনৈতিক বিশ্লেষক। প্রত্যেকের সঙ্গে আলোচনা পর্বে আসবো, কিন্তু সবার আগে প্রশ্ন থাকবে আমার একেবারে কৌশিকবাবুর কাছে। কৌশিকবাবু, যে প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে আজ, বলা যেতে পারে ব্রিগেডের জনসমাবেশ, এক কথায় জনগর্জন সভা, সেখানে আমরা সবাই দেখেছি, মিডিয়া সাক্ষী এবং বাকি যারা যারা দেখেছে এই মুহূর্তে দর্শক তারাও সাক্ষী। এই জনসমাবেশ সত্যি চোখে নজর পড়ার মতো। কিন্তু প্রশ্ন উঠছে, যে প্রার্থী ঘোষণা হয়েছে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে বহরমপুরের ঘোষণা, ইউসুফ পাঠান। ভাগীরথীর এপার ওপারের তত্ত্ব কি এখানে খাটানোর চেষ্টা চলছে আপনাদের থেকে? না, একদমই তা নয়। আসলে আপনি যদি গোটা প্রার্থী তালিকাটাকে খুব ভালো করে দেখবেন, তাহলে পরে এখানে আমাদের নেত্রী চিন্তা করেছেন, দেখেছেন যে সর্বস্তর থেকেই সেখানে প্রার্থী দেওয়ার একটা চিন্তাভাবনা হয়েছে। যেমন ধরে নেন, আপনি শিল্পী জগৎ থেকেও এখানে লোক পাবেন, আপনি এখানে প্রার্থী পাবেন সাধারণ খেলোয়াড়দের থেকে পাবেন, তারপরে আদিবাসীদের থেকে পাবেন, এখানে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব, জেআরএল, প্রত্যেকটা থেকেই কিন্তু আমরা চাইছি যে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকেই যাতে প্রার্থীরা উঠে আসে এবং তারা যাতে নিজেদের সমাজের কথা তারা বলতে পারে। তো এবার এখানটাতে ইউসুফ পাঠান, সে তো একটা ইন্ডিয়ান ক্রিকেটের টিমের একটা বড় একটা স্তম্ভ, তো সুতরাং তাকেই আমরা টিকিট দিয়েছি, আমাদের কাছে গর্বের ব্যাপার। এবং আশা করি যে যেটা অধীর চৌধুরীর গড় বলে কংগ্রেসের এতদিন ধরে গর্ব করে আসতো, সেটা কিন্তু ইউসুফ পাঠান যখন ব্যাট ধরবে বা তার যখন বল নিয়ে নামবে, তখন অধীর চৌধুরী বুঝতে পারবে যে কাকে প্রার্থী করা হয়েছে সেখানটাতে। আপনারা ক্রমাগত বারবার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি বাংলায় আসছে, অমিত শাহ যদি বাংলায় আসছে, গিরিরাজ সিং থেকে শুরু করে যাবতীয় বিষয়ে বারবার করে যতবার বাংলার বিষয়ে আলোচনা হয়েছে ততবার আপনারা বিজেপিকে বহিরাগত বলেছেন। আজও দেখা গিয়েছে সেটা। একেবারে ব্রিগেডের জনগর্জন সভা থেকে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় বহিরাগত বলে আক্রমণ করছেন বিজেপিকে। এই ইউসুফ পাঠান, তিনি তো বাংলার নয়। এখন আপনারা এটাকে কিভাবে ডিফেন্ড করবেন? অলরেডি বলা শুরু হয়ে গেছে, কিন্তু সেটা তো বিরোধীরা তাদের মতো করে বলতেই পারবে। আসলে আমাদের দেখতে হবে প্রশ্নটা কি খুব ভুল? না, ভুল বলে নয়, আপনি যেটা যার মতো করে ব্যাখ্যা করতে পারে, কিন্তু আমাদের এখানে বক্তব্য হচ্ছে যে আমাদের মূল যে নেত্রী, তিনি হচ্ছে বাংলার একজন নেত্রী। মূল যে আমরা নেতা, তারা হচ্ছে সব বাংলার নেতা। তার মধ্যে থেকে যদি আজকে একটা ভারতীয় কোনো গুণী ব্যক্তি থাকে, তাকে যদি আমরা টিকিট দিই, সেটাকে তো বহিরাগত বলা যায় না। কিন্তু ভারতের যারা পশ্চিমবঙ্গের কালচারের সাথে জড়িতই নয়, যারা ভালো করে এসে বাংলা বলতে পারছে না, তারা এসে যদি আজকে এই বাংলাটাকে দখল করতে যায়, তখন তাদেরকে তো বহিরাগত বলাটাই খুব স্বাভাবিক কথাই। যারা বাংলার কৃষ্টি, বাংলার কালচার তাদের এখনও যারা ভালো করে রপ্ত করতে পারেনি। কিন্তু আমাদের যে মূল নেত্রী হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার প্রতি মানুষ থেকে আস্থা রেখেছে তার উপরে। সুতরাং ইউসুফ পাঠান বা আরও যদি দু একজন থাকে যারা বাইরে থেকে যদি কোনো প্রার্থী হয়ে থাকে, কীর্তি আজাদ বা কেউ, তাহলে পরে তাদেরকে বহিরাগত শুধু বললে হবে না, কারণ এই দলটা হচ্ছে পশ্চিম বাংলার দল, নেত্রী হচ্ছে পশ্চিম বাংলার নেত্রী। বেশ বেশ, আমি অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, একেবারে অধীর রঞ্জনের গড়ে ইউসুফ পাঠানকে দাঁড় করিয়ে দেওয়া হলো, কি বলবেন? আপনার সাউন্ড আসছে না, আনমিউট করুন। হ্যালো, আমি অডিবল? হ্যাঁ, অডিবল। বলুন বলুন বলুন। ঘটনা হচ্ছে, ইউসুফ পাঠান তার কেরিয়ারে তার কন্ট্রিবিউশন, সেটা ক্রিকেট খেলার জন্য ভারতবর্ষের হয়ে তার কন্ট্রিবিউশন, এটা নিঃসন্দেহে অনস্বীকার্য, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু তৃণমূল যখন বলে যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের যেহেতু নেত্রী, সেহেতু যেই প্রার্থী বাইরের থেকে আসুক তিনি বহিরাগত নন, সেই একই স্ট্যান্ডে দাঁড়িয়ে তৃণমূল যখন ত্রিপুরায় যায়, তৃণমূল যখন গোয়ায় যায়, তখন তৃণমূলও বহিরাগত দল হিসেবেই যায়। এইটা প্রথমত ওনাদের স্বীকার করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখুন, একজন ইউসুফ পাঠানের মতো একজন তিনি এসে দাঁড়াচ্ছেন, তিনি লড়ছেন, রাজনীতির মঞ্চে এসছেন, এটা তো খুব ভালো খবর, এটা ওভারঅল রাজনীতির জন্য ভালো খবর। কিন্তু তৃণমূলের দৈন্যতাটা এই জায়গাতেই যে মুর্শিদাবাদ এবং সারা পশ্চিমবঙ্গের এই যে বলছেন না পশ্চিম বাংলার দল, পশ্চিম বাংলার মেয়ে ইত্যাদি ইত্যাদি, এই সেন্টিমেন্ট গুলো কাজে তখন লাগে না যখন এই অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড়ানোর মতো একটা রাজনৈতিক ক্যারেক্টারকে
তৃণমূল সারা পশ্চিমবঙ্গ থেকে জোটাতে পারে না, সারা মুর্শিদাবাদ ছেড়ে দিন, সারা পশ্চিম বাংলার থেকে জেতাতে পারে না। ওনাদের বাবু আপনি কি বলতে চাইছেন? ভারতবর্ষের অধীর রঞ্জন চৌধুরীর বিপরীতে না, প্রশ্নটা শুনে নিন একটু, আপনার সঙ্গে শুধু সংযোজন করব, শুধু একটু সংযোজন করব, আপনাকে বলার সুযোগ দেব, একটু সংযোজন করব। আমার প্রশ্নটা এটাই ছিল, তাহলে কি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে কাউকে দাঁড় করানোর মতো সাহস পেল না মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস, এটাই বলতে চাইছেন? দাঁড় করানোর সাহস পেল না, না কেউ নিজের কেরিয়ার নষ্ট হয়ে যাওয়ার ভয়ে দাঁড়ানোর সাহস পেল না? আমাদের প্রশ্ন সেটাই। আমাদের তো মনে হয় কেউ নিজের এই হেরে 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 নিজের কেরিয়ার নষ্ট হয়ে যাবে সেই ভয়ে দাঁড়ানোর সাহস পেল না। সেই জন্য একজন ইউসুফ পাঠানের মতো একজন, তিনি রাজনীতিতে নতুন, তাকে এনে বলির বখরা বানানো হচ্ছে। তৃণমূলের স্ট্যান্ডটা এই জায়গায়। যাই হোক, সেটা ওনাদের ব্যাপার, ওনাদের খাসি লেজে কাটবেন না মুড়োয় কাটবেন ওনাদের ব্যাপার, সেটা নিয়ে আমাদের বক্তব্য কিছু নেই। কিন্তু দেখুন, সমস্যা হচ্ছে ধরুন মুর্শিদাবাদের সাথে পাঠানের কতটা পরিচয়, সেইটা তো মুর্শিদাবাদবাসীকে বলতে হবে যে মুর্শিদাবাদের কি সমস্যা, উনি কি নিয়ে ভবিষ্যতে, ধরুন যেটা রাজনীতির মূল কালচার হওয়া উচিত, যেটা রাজনীতির মূল আলোচ্য বিষয় হওয়া উচিত, যে আমি যদি এই কেন্দ্র থেকে জিতি, বহরমপুর থেকে জিতি, তাহলে বহরমপুরের কি অবস্থার পরিবর্তন আমি ঘটাতে চাইবো, সেই ব্যাপারটা নিয়ে উনি কতটা ওয়াকিবহাল। ওনার উচিত ছিল যে ধরুন আজকে আমরা জানার আগে, আপনারা জানার আগে, অনেক আগে তো প্রার্থীর জানার কথা, ওনার অন্তত এই সার্ভেটুকু করা উচিত ছিল একবার ঘুরে, যে মুর্শিদাবাদ বাসীকে আমি কি বলে ভোটটা চাইবো, তাদের ইস্যুগুলো কি সেগুলো ওনার একবার যদি জেনে করতেন। তবে আবারও বলছি, রাজনীতিতে পাঠানকে স্বাগত, উনি এসছেন, সুস্থ লড়াই হবে এটা আমরা আশা করি, কিন্তু তারপরেও রাজনীতির ময়দানে আমরা বিশ্বাস রাখি, আমরা ভরসা রাখি যে রাজনীতির ময়দানে পজিটিভ রাজনীতিরই জয় হবে। তৃণমূল যেরকম ভাবে করেছে, আপনারা বারবার করে বলছেন চমক 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 চমক, চমক তো তৃণমূল বরাবর দিয়েছে, হ্যাঁ তাদের মধ্যে কেউ জিতেওছে, কিন্তু আজকে হয়তো ভাবার সময় এসছে চমকের চাকচিক্যে গিয়ে এই নুসরাতের মতো যারা রয়েছে, নিজেদের মানে জ্বলন্ত যে জায়গা, সেই জায়গায় এক ফোঁটা জল দেওয়ার জন্য যাদের খুঁজে পায়নি, সেই সন্দেশখালীর জায়গার মতো আমার মনে হয় সেই ধরনের মানুষকে রাজনীতির ময়দানে তাদের অ্যাকসেপ্টেন্সের জায়গা ফুরিয়েছে। এটা আমার ব্যক্তিগতভাবে বেশ আমি একেবারে জয়দেব বাবুর কাছে আসবো। জয়দেব বাবু রয়েছেন আমাদের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক। জয়দেব বাবু, মূলত যে বিষয় দেখা যাচ্ছে তৃণমূলের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা অনেকেই বলছেন রাজনৈতিক মহলে যে সত্যি একটা চমক হয়েছে, এবং আমরাও আমাদের এই কিছুদিনের জার্নালিজম কেরিয়ারে সত্যি এই যে চমকপ্রদ বিষয়গুলো, বিশেষ করে এর আগেও আমরা দেখেছি, বিশেষ করে যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে না এনে একেবারে অভিনেতা অভিনেত্রী এবং যারা একেবারে মিডিয়া ফেস, তাদেরকেও অনেক সময় এখানে সংযোজন করা হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকায় বিভিন্ন রকম ভোটের ক্ষেত্রে। কিন্তু এবারে একেবারে নজিরবিহীন ইউসুফ পাঠানকে নিয়ে চলে আসা হয়েছে। ভাগীরথীর এপার ওপার তত্ত্ব কি সত্যি খাচ্ছে না এখানে, জয়দেব বাবু? না দেখুন, প্রথম কথা হচ্ছে যে কোনো দল যখন নির্বাচনে যায় তাদের মূল লক্ষ্য থাকে জনসংযোগ। যে পরিচিত মুখ জনসংযোগ করতে পারবে এবং যার প্রতি মানুষের একটা আবেগ থাকবে, সেই মানুষ রাজনীতির বৃত্তের বাইরে যারা, তাদেরকেই সবসময় জায়গা দেয়। সেটা ক্রীড়া জগতের হোক আর বিনোদন জগতের হোক। এটা বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আজহারউদ্দিনও তো একসময় কংগ্রেসের প্রার্থী ছিল। তো এরকম ভাবে ক্রীড়া জগতের প্রার্থী করাটা একটা বিশেষ ব্যাপার এই ক্ষেত্রে, যেখানে একটা জনমানুষের মধ্যে জন আবেগ তৈরি হয়। আর যে কোনো রাজনৈতিক দলের এটাই তো লক্ষ্য থাকবে, ভোটে যাবার আগে যত বেশি জনসংযোগ করা যায় এবং প্রার্থী যত সুপরিচিত হয়। এবং এর সঙ্গে সঙ্গে বহরমপুরে ইউসুফ পাঠান কিন্তু সংখ্যালঘুর প্রতিনিধিত্বও করবে, যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওখানে বিবেচিত সুচিন্তিত ভাবে কিন্তু কীর্তি আজাদকে নেওয়া হয়নি। কীর্তি আজাদও কিন্তু আপনাদের ক্রীড়া জগতের একজন। কীর্তি আজাদকে দুর্গাপুর বর্ধমানে দেওয়া হলো, বহরমপুরে দেওয়া হলো কিন্তু ইউসুফ পাঠানকে, কারণ জানে ওখানে হেভিওয়েট অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে মোকাবেলা করবার জন্য একটা সংখ্যালঘু তত্ত্ব নিঃসন্দেহে রয়েছে, তার সঙ্গে তার পরিচিতি রয়েছে। এবং মূলত
যে সংগঠন রয়েছে বহরমপুরে তারাই তো ভোট পরিচালনা করবে। সেখানে কিছুটা মাইলেজ দেবে ইউসুফ পাঠানের সংখ্যালঘু তত্ত্ব এবং তার ক্রীড়া জগতের সঙ্গে সংযোগ হওয়া, এবং সেখানে বিনোদন জগৎ থেকে রাজনীতির জগতের যে কেউ প্রার্থী হতে পারতো। কিন্তু প্রার্থী হবার ক্ষেত্রে দেখা হয়েছে যে বিপরীতে কে দাঁড়িয়ে আছে, তার বিপরীতে দাঁড়িয়ে আছে অধীর রঞ্জন চৌধুরী, যিনি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছিলেন বহরমপুরে এসে তার সঙ্গে লড়াই করার জন্য। তো সেই কেন্দ্র থেকে অধীর রঞ্জন চৌধুরীকে পরাস্ত করার জন্য নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস তার সর্বশক্তি, তার স্ট্র্যাটেজি এবং তার যে সমস্ত রাজনৈতিক পরিলক্ষণ এবং পরিপক্কতা রয়েছে সবকটাকেই তারা মেশিনারি হিসেবে ব্যবহার করবে। কারণ ভারতবর্ষের বুকে যদি প্রধান বিরোধী দলনেতা লোকসভার অধীর রঞ্জন চৌধুরীকে বহরমপুর কেন্দ্রে হারাতে হয়, তৃণমূল কংগ্রেসকে কিন্তু সর্বশক্তি দিয়ে এবং সব রকম পরিকল্পনা কৌশল দিয়েই তাকে হারাতে হবে। এবং সেটাও কিন্তু ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা হবে যে অধীর রঞ্জন চৌধুরীকে বহরমপুর লোকসভা কেন্দ্রে হারানো যায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াই। কিন্তু এবং জয়দেববাবু প্রার্থীকে নিয়েও কিন্তু বহরমপুরে বাজিমাত করতে পারে তৃণমূল প্রশ্নটা তো কংগ্রেস। এই জায়গাতেই উঠে আসে যে আপনি বলছেন ক্রীড়া জগতের লোক, অভিনেতা জগতের যারা অভিনেতা তারাও আসতে পারেন, অবশ্যই রাজনীতিতে যে কেউ আসতে পারেন, এটাই তো গণতান্ত্রিক অধিকার। কিন্তু প্রশ্ন হচ্ছে একজন মানুষ যে বাংলা সম্বন্ধে কিছু জানেন না, বারবার করে যেটা বলা হয় তৃণমূল কংগ্রেস বলেন একেবারে বিজেপির তরফে, সেই তৃণমূল কংগ্রেস এখন বাইরে থেকে এনে বাংলাতে নতুন করে একজন প্রার্থী দিচ্ছেন। বহিরাগত তত্ত্ব কি এবার তৃণমূল কংগ্রেসের দিকে খাটবে না? রাজনৈতিক প্রেক্ষাপটে লোকসভা নির্বাচনের আগে এটা একটা বড় ইস্যু তৈরি হতে পারে না? আপনি বোধহয় প্রার্থী তালিকা যখন ঘোষণা হচ্ছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবিটা শোনেননি। তিনি পরিষ্কার বলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন ইউসুফ পাঠান, অর্থাৎ সে পশ্চিমবঙ্গকে বা কলকাতাকে করে। আজকে কলকাতা এবং কলকাতার যাত্রাভিমান এবং বাংলার যাত্রাভিমানকে সে রিপ্রেজেন্ট করেছে। কলকাতায় একাধিক সময় থেকেছে, কলকাতার মানুষের সঙ্গে মিশেছে এবং কলকাতার হয়েছে লড়াই করেছে। বহরমপুর তো কলকাতার অংশ নয়। পরিচয় কি হতে পারে? বহরমপুর তো কলকাতার অংশ নয়। বহরমপুর পশ্চিমবঙ্গের অংশ, অবশ্যই পশ্চিমবঙ্গের অংশ, বাংলার অংশ। যে কলকাতা নাইট রাইডার্স মানে পশ্চিমবঙ্গে কি আর দুটো কোনো দল আছে যে আইপিএল এ খেলছে? কিন্তু একটা কলকাতা, শুধুমাত্র একটা কলকাতা নিশ্চয়ই পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করে না জয়দেব বাবু। প্রশ্নটা তো এই জায়গাটাতেই যে একটা কলকাতা তো নিশ্চয়ই গোটা পশ্চিমবঙ্গ, কিন্তু খেলা আর রাজনীতি দুটো তো এক বিষয় নয়, এটাও তো মানতে হবে। খেলা আর রাজনীতি এবং খেলার প্রেক্ষাপট আর মানুষের অধিকার। তাহলে এই যুক্তিতে নরেন্দ্র মোদীরও তো বারাণসীতে লড়াই করা উচিত নয়? সেই প্রশ্নের উত্তর আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছে রঞ্জন বিশ্বাস। রঞ্জনবাবু এই উত্তরটা নেব আপনার থেকে। রঞ্জনবাবু আপনার থেকে এই উত্তরটা নেব। হ্যাঁ, শোনা যাচ্ছে? একেবারে শোনা যাচ্ছে। জয়দেব বাবু একটা বড়সড় প্রশ্ন ছুড়লেন বেনারস থেকে, তাহলে নরেন্দ্র মোদীর একেবারেই লড়া উচিত নয়, কি বলবেন? না না, ভারতীয় জনতা পার্টি সমগ্র ভারতবর্ষে 543টা আসনে প্রার্থী দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের মতো তো আঞ্চলিক দল নয়। এবার তৃণমূল কংগ্রেস 2021 সালের পর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হয়েছিল। তার জন্য তারা কি করেছিল? তারা বিজেপি থেকে শত্রুঘ্ন সিনহাকে ভাঙিয়ে এনেছিল সর্বভারতীয় তকমা দেখাবার জন্য। আসাম থেকে সুস্মিতা দেব কংগ্রেস থেকে ভাঙিয়ে এনেছিল সর্বভারতীয় তকমা দেখানোর জন্য। গোয়ায় গিয়েছিল, ত্রিপুরাতে গিয়েছিল, খেলা হবে, মেলা হবে। তৃণমূল কংগ্রেস পলিটিক্স থেকে খেলা হিসেবেই নেয়, কারণ তৃণমূল কংগ্রেসের এই মা মাটি মানুষের যাত্রাপালা দীর্ঘ 2011 থেকে বাংলার মানুষ দেখে আসছে। এখন তৃণমূল কংগ্রেস মোহাম্মদ ইউসুফ পাঠানকে প্রার্থী করবে না অন্য কোন ক্রিকেটার বা নুসরাত জাহানকে প্রার্থী করবে, সেটা নিয়ে ভারতীয় জনতা পার্টি অতটা চিন্তিত না। সেটা তৃণমূল কংগ্রেসের ইন্টারনাল ম্যাটার। কিন্তু তৃণমূল কংগ্রেস এই 2021 থেকে 2024 সালের মধ্যে যে তৃণমূল কংগ্রেস আবার আঞ্চলিক তৃণমূল কংগ্রেসে ব্যাক করেছে, তাদের যে সর্বভারতীয় অওরাটাকে ধরে রাখতে হবে। সেই জন্য কিছু এই যেখানে বহরমপুরে ওখানে জানে কংগ্রেসের এগেনস্টে যখন ইন্ডিয়া জোটের কথা বলা হচ্ছিল, এনডি জোটের পিন্ডি চটকে গেছে, এখন কংগ্রেসকে ওই দুটো সিট ছাড়বে বলে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। রঞ্জনবাবু আপনার উদ্দেশ্যে বলবো আসাম এবং ইউপিতেও কিন্তু লড়াই করতে চলেছে তৃণমূল কংগ্রেস। শুনেও নিতে হবে প্লিজ, আপনারা শুধু বলে যাবেন শুনবেন না, এটা সঠিক নয়। শোনার অভ্যেসটাও রাখতে হবে রঞ্জনবাবু, তার কারণ আপনি যদি বেরিয়ে যান তাহলে প্রশ্নটা শুনতে পাবেন না। প্রশ্নটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বলেছে আসাম এবং ইউপিতেও লড়াই করবে, সর্বভারতীয় তকমা হারাতে পারে, কিন্তু সর্বভারতীয় তকমা পেতে কতক্ষণ?
কার সাথে লড়াই করবে তৃণমূল কংগ্রেস? প্রার্থী দেবে, তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে বলেছে। প্রার্থী তো নেতার সঙ্গে লড়াই করে এসছে আসামে। প্রার্থী তো খেলা হবে মেলা হবে করে বিপ্লব দেবের গাড়ির সামনে শুয়ে পড়েছিল, সে তো নোটার সঙ্গে লড়াই করেছে, দোকান বন্ধ হয়ে গেছে। এখন প্রার্থী দেবে কি দেবে না সেটা তৃণমূল কংগ্রেসের আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে, তারা কংগ্রেস ছাড়বে কি ছাড়বে না সেটা তাদের ব্যাপার। প্রার্থী দিতেই পারে, সে দল যে কোনো রাজ্যে গিয়ে প্রার্থী দিতে পারে। সে কংগ্রেস সিপিএমও জোট করে 42টা আসনে প্রার্থী দেবে। 2021 সালে বিজে মূল তত্ত্ব দিয়ে 294টা আসনে প্রার্থী দিয়েছে, শূন্য হয়ে গেছে। এখন ইউসুফ পাঠানকে বলির বাঁকড়া করা হয়েছে, তার কারণ ওখানে জানে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী রয়েছে। আর আমার কংগ্রেসের মুখপাত্র বলছিলেন যে ইউসুফ পাঠানকে কেন দেওয়া হয়েছে, তার কারণ ওখানে অধীর রঞ্জন চৌধুরী সিওর সিট, ওখানে অধীর রঞ্জন চৌধুরী জিতবে। সেই হিসাব সেই পারসেপশন যদি দেখা যায় তাহলে কংগ্রেসের উচিত অধীর রঞ্জন চৌধুরীকে রাহুল গান্ধীর পথ সরিয়ে রাহুল গান্ধীর জায়গায় বসিয়ে দেওয়া, তার কারণ রাহুল গান্ধী নিজে আমেঠিতে হারবার ভয়। বেশ, আমি জয়দেব বাবুর কাছে আসবো। জয়দেব বাবু বলুন। বেশ, জয়দেব বাবু থেকে উত্তর নেবো। জয়দেব বাবু বলুন। না, যেটা রঞ্জন বাবু বলতে চাইলেন সেই কথাটাই তিনি নিজে কন্ট্রাডিক্ট করছেন, যে ভারতবর্ষের বুকে বিজেপি ছাড়া যেন আর কোনো রাজনৈতিক দল থাকবে না। রাজনৈতিক দল আসামে লড়বে না। আপনি কেন বলছেন কার সঙ্গে লড়বে? আপনি কেন বলছেন কার সঙ্গে লড়বে? লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করবে, এটাই তো গণতন্ত্রের বিজেপি কি নোটা পায়নি? বিজেপি কি তেলেঙ্গানায় নোটা পায়নি? বিজেপি তেলেঙ্গানায় কর্ণাটকেও নোটা পেয়েছে এবং বিজেপিও 70 বছর ধরে নোটাতেই বেঁচে ছিল। 2014 পরে শিশু দগ্ধপোষ্য শিশু শৈশব কৈশোরে যাপন করছে জীবন। অতএব এত অহংকার করার কিছু নেই। তৃণমূল কংগ্রেস আজকে ক্যাটওয়াক করতে হচ্ছে ব্রিগেডে। জয়দেব বাবু আমি রঞ্জন বাবু আপনার থেকে উত্তরটা নেব। রঞ্জন বাবু, জয়দেব বাবু, আমি দুজনকে একটু থামাচ্ছি। আমি এখানে দুজনকে একটু থামাবো প্লিজ। বেশ আমি দুজনকে এখানে একটু থামাবো প্লিজ। জয়দেব বাবু আসবো আপনার কাছে। তার আগে আমার রঞ্জন বাবুর কাছে একটা প্রশ্ন রয়েছে। বেশ, জয়দেব বাবু প্লিজ। জয়দেব বাবু প্লিজ। জয়দেব বাবু, আমার কথা শোনা যাচ্ছে? আসছে আমার কথা আপনার কানে? জয়দেব বাবু আসছে? রঞ্জন বাবু প্লিজ, রঞ্জন বাবু শুনে নিন প্রশ্নটা প্লিজ। আপনারা অনলাইনে রয়েছেন, প্রোটোকল মেনটেন করুন প্লিজ। আপনারা অনলাইনে রয়েছেন, প্রোটোকল মেনটেন করুন। আমি দুজনের জন্যই বলছি, না হলে আমি পিসিআর কে বলবো ফেয়ার আউট করতে প্লিজ। আমি দুজনকেই সুযোগ দেবো। রঞ্জন বাবুর কাছে আসবো। রঞ্জন বাবু, আমার প্রশ্ন শোনা যাচ্ছে? রঞ্জন বাবু, আপনারা একটু থামুন, প্রশ্নটা শুনে নিন প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে, যে কথা বললেন জয়দেব বাবু, এতটা আন্ডার এস্টিমেট করার সত্যিই হয়তো কোনো কারণ নেই। তার কারণ আপনাকে একটু সালগুলো মনে করাবো। 1925 সাল বিজেপির উত্থান এবং 1998 সাল তৃণমূল, মাঝখানে বিস্তর পার্থক্য রয়েছে। তৃণমূল কংগ্রেস সবে উঠছে। আপনারা এটা কখনোই বলতে পারবেন না যে পরবর্তীকালে সর্বভারতীয় তকমাটা আবার পেতে পারবে না। কিছু প্রোটোকল অনুসারে সর্বভারতীয় তকমা হারাতেই পারে, কিন্তু পরবর্তীকালে পেতে পারে না, এটা কিন্তু আপনি বলতে পারবেন না। তাই এই কনফিডেন্সটা ওভার কনফিডেন্স হয়ে যাবে না তো রঞ্জনবাবু? একেবারেই না। তৃণমূল কংগ্রেস উঠছে বলতে আমি বুঝতে পারলাম না আপনি কি বোঝাতে চাইছেন। তৃণমূল কংগ্রেস 1998 থেকে যে প্রার্থীরা তৈরি হয়ে রয়েছে এখন তারা সর্বভারতীয় তকমা হারিয়েছে। আপনারা বলতে চাইছেন তৃণমূল কংগ্রেস? আর শুনে নিন আপনি। হ্যাঁ প্লিজ বলুন। রঞ্জন বাবু, তৃণমূল কংগ্রেস তাদেরকে বাংলা থেকে সর্বভারতীয় উত্তর নেব না প্লিজ। জয়দেব বাবু উত্তরটা নেব। জয়দেব বাবু প্লিজ। রঞ্জন বাবু বলুন। জয়দেব বাবু প্লিজ। জয়দেব বাবু সুযোগ দেবো আপনাকে। জয়দেব বাবু সুযোগ দেবো। আমি দুজনকে থামাচ্ছি। আমি দুজনকে এখানে থামাবো। আমি অরিন্দম বাবুর কাছে আসবো প্লিজ। না, আমি দুজনকেই থামাবো। দুজনেই ফেয়ার আউট করে দেবো। আমি বলবো দুজনেই ফেয়ার আউট করতে। আমি একেবারে অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, যে প্রসঙ্গ উঠছে সেই প্রসঙ্গ থেকে খুব সংক্ষেপে আপনার থেকে উত্তরটা নেবো, কিন্তু তারপরে আমি চলে যাব একেবারে সনাতন বাবুর কাছে। বলুন। বিসর্জনের সভা চলছে, জনগণ বিসর্জন করে দিয়েছে। জনগণ বিসর্জন ফেয়ার আউট করতে বলবো। আমি সনাতন বাবুর কাছে আসবো। সনাতন বাবু, যাবতীয় প্রেক্ষাপটে আপনার কি মনে হয় তৃণমূলের যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেই প্রার্থী তালিকা লোকসভার ভোটের জন্য কতটা ফলপ্রসূ হতে পারে? ফলপ্রসূ প্রশ্নটা আমি পরে বলছি। প্রথম কথা যে এই যে রাজনৈতিক দলগুলো
যে একটা কথা আলোচনায় বলেছেন, জয়দেববাবু বলেছেন এবং অনেকেই বলেছেন জেতার জন্য এবং পরিচিত মুখ এই সমস্ত দলগুলো তারা দিয়ে থাকেন। ইউসুফ পাঠান নিশ্চয়ই পরিচিত প্রার্থী, কিন্তু কি প্রেক্ষাপটে নির্বাচনটা হবে এইটা ভালো করে অন্তত এই দলগুলো দেউলিয়াপানা একটা প্রকাশিত হচ্ছে যে তাদের নিজস্ব যারা এই সমাজ সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, যারা ভারতবর্ষের নীতি নির্ধারক কমিটির একজন সদস্য হবেন, সেই যোগ্যতাটা তার কতটা আছে এইটা বিচার করে যদি এই রাজনৈতিক দলগুলো প্রার্থী দিত, তাহলে আমার মনে হয় যে এই রাজনৈতিক দলে যারা এমপি হন, আমরা এর মধ্যেই দেখতে পেলাম সন্দেশখালির একটা বিষয়ে যে 144 ধারা না 174 ধারা, সেই পার্থক্যটুকু জানে না তারা। তাহলে তারা হয়ে যাচ্ছে ভারতবর্ষের নীতি নির্ধারক কমিটির একজন সদস্য, এবং তারা জনজোয়ারে নানাভাবে ভোটিং কিভাবে হয় আমি এই আলোচনায় যাব না, কিন্তু এই ভোট হয়ে তারা মেম্বার হয়ে যাবে, কিন্তু তারা যে একেবারে যে কথা বলছিলেন সনাতন বাবু, তারা এক মিনিট বলছি আমি, হ্যাঁ, তারা এই সদস্য হবেন কিন্তু তাদের কাজ কি সেটাই ভালো করে বুঝবেন না। এটা আমাদের কাছে, ভারতবর্ষীর কাছে অনভিপ্রেত, এটা কোনো মতেই অভিপ্রেত হতে পারে না যে তারা এই বিষয়ে জানেন না অথচ মত দিচ্ছেন। এইটা আমি এই যে যারা এই দলগুলোর দেউলিয়াপানা প্রকাশ হচ্ছে তাদের যে মেম্বার দিয়ে। আর বহিরাগতর প্রশ্নে আমি বলতে চাই না, বহিরাগত কেন হবে? ভারতবর্ষের একজন মানুষ সে যে কোনো জায়গায় ভারতবর্ষে গিয়ে দাঁড়াতে পারে, এটা কোনো বহিরাগত সে তার দলের ব্যাপার, এইটা আমার মনে হয়েছে। বেশ, আমি একেবারে কৌশিকবাবুর কাছে আসবো। কৌশিকবাবু, যে প্রসঙ্গ টানলেন একেবারে সনাতনবাবু, যে একটা কনস্টিটিউয়েন্সিতে যে সংবিধান অনুসারে একজন পার্টি কোনো একজন ব্যক্তিকে তাদের রাজনৈতিক সমর্থনে দাঁড় করাতেই পারেন, কিন্তু প্রশ্ন ওঠে তাকে তো জানতে হবে বিষয়গুলো সম্বন্ধে, সেখানকার মানুষের কি নিড রয়েছে বা সেখানকার মানুষ সম্বন্ধে ওয়াকিবহল হতে হবে। আপনারা মনে করেন না যে সত্যি এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বা এটা দরকার? প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করলে কি শুধু হয়ে যায়? আপনারা অন্যের বাড়িতে চুরি হয়েছে বলে আমার বাড়িতে চুরিটা হয়নি, এটা কি প্রমাণিত হয় কৌশিকবাবু? না, আমি এখানে একটু আগে বলি, সনাতনবাবু যেটা বললেন যে নুসরত জাহান যেটা বলেছিলেন যে 174 ধারা জারি আছে, কথাটা হবে 144 ধারা। 74 এবং 44-এর মধ্যে একটা স্লিপ অফ টাং কিন্তু হতেই পারে, এটা হচ্ছে একটা দিক। একজন সাংসদের এত বড় স্লিপ অফ টাং হতে পারে? 174 কোথায় আর 144 কোথায়? 144 বলতে গিয়ে কি করে স্লিপ অফ টাং? এর আগে নরেন্দ্র মোদী বলে আসছিলেন 600 কোটি মানুষ থেকে ভোট দিয়েছে, সেটা হতে পারে কিন্তু স্লিপ অফ, সেটা আমি যাচ্ছি না। কিন্তু যেটা মূল যেটা প্রশ্ন যেটা করলেন সেটা হচ্ছে যে আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলের কি নীতি নির্ধারকের একটা কমিটি থাকে? সায়নী ঘোষের কার্জন গেট নিয়ে কি বলবেন? বা বলছি আমি, তিনিও তো বলেছেন এটা কিন্তু অনেক ক্ষেত্রে হতে পারে, বক্তব্যের সময় অনেকের ক্ষেত্রে অনেক স্লিপ অফ টাং হয়ে যায়। আপনি যদি রাহুল গান্ধী, আপনি যদি তাহলে পরে আমাদের নুসরত জাহানকে নিয়ে যদি বলেন, তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে যে রাহুল গান্ধী আছে, যে যিনি আজকে একটার পর একটা বক্তব্য রাখতে পারে হাস্যরসের ইয়ে হচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে যে বলছে আটা 20 টাকা লিটার। একজনের কথা বলতে গিয়ে আপনাদের বিরুদ্ধে কথা বললে আপনারা অন্য একজনের প্রসঙ্গ টানছেন। অন্য প্রসঙ্গ টানছি না, আমাদের বিষয়টা কি না, অবশ্যই তাই। আসলে বক্তব্যগুলো যারা রাখে, তারা আজকে ধরনের পার্লামেন্টে দাঁড়ায় আমাদের যে নেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি বক্তব্য রাখেন। রাজ্যসভায় যখন কোনো একটা ক্রাইসিস তৈরি হয়, সেখানে আমরা ডেরেক ওবিরন বক্তব্য রাখেন। আসলে আমাদের এটাকে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নিয়ে কিছু মানে বিভিন্ন জগৎ থেকে লোকজনকে আনতে হয়, তাদেরকে সুযোগ দিতে হয়, না হলে পরে তো একটা স্তরকে বঞ্চিত করে রাখা হবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি কারো স্লিপ অফ টাংকে যদি আপনারা ধরেন, নুসরত জাহান আর কোথায় রাহুল গান্ধী যে একটার পর একটা ফাউল টক করে যায়, যে 20 টাকা দামের 20 টাকা লিটার আটা বিক্রি হয় ভারতবর্ষে, তার সঙ্গে ইন্ডিয়া জোট করছেন না, তার সাথে ইন্ডিয়া জোট করার প্রস্তাব থেকে বলছি যে নেতৃত্ব আজকে রাহুল গান্ধী কংগ্রেসের নেতৃত্বে আছে, নুসরত জাহান কিন্তু তৃণমূল কংগ্রেসের সেই জায়গাতে নেই। আমাদের প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় কংগ্রেসের সর্বোচ্চ জায়গার যে নেতা রাহুল গান্ধী একটার পর একটা ফাউল টক করে যাচ্ছে, যার কথা কোনো মানুষ লিঙ্ক বুঝতে পারে না, তার কোনো কথাবার্তাকে একটা কোনো জিস্ট কি বলতে চাইছে তিনি বুঝতে পারছেন না। সেই ধরনের লোককে নিয়ে কংগ্রেস যখন নেতা বানিয়ে রাখতে পারছে, সেই ব্যাপারে তো আপনারা প্রশ্ন তুলছেন না। আপনার নুসরত জাহানের ওই 144 চলে আসছে। এবং এটা কখনো হতে পারে না যে একজন খারাপ কাজ করছে, না সেটা আমি জাস্টিফাই করছি না, আমি জাস্টিফাই করছি সেই জায়গাতে রাহুল গান্ধী কংগ্রেসের কোন জায়গা বিলংস করছে আর নুসরত
নুসরাত জাহান আজাদ তৃণমূলের কোন জায়গা বিলং যে কোনো জায়গায় হোক না কেন, জায়গাতেই নুসরাত জাহান হোক। যখন আপনার টিকিটও অঙ্গনে হয়নি। যখন আসবে নুসরাত জাহানের তাকে তো কথা আমি জানতে তুলছি না। হবে। আমার জায়গায়- কথা প্রসঙ্গটা অন্যরকম ছিল কৌশিকবাবু। আমার কথা প্রসঙ্গ এটাই ছিল, সনাতন বাবুর কথার রেস্টে নিয়ে আমি প্রশ্নটা করেছিলাম যে একটি জায়গার সম্বন্ধে, জায়গাতে যে কেউ সাংসদ হিসেবে দাঁড়াতে পারেন, এমপি লিস্টে যে কারো নাম আসতে পারে, আমার সেটা নিয়ে কোনো প্রশ্নই নেই। আমার প্রশ্ন হচ্ছে সেই জায়গাটা সম্বন্ধে তো ওয়াকিবহল হতে হবে। ইউসুফ পাঠান কি করে বহরমপুর সম্বন্ধে জানতে পারবেন, আপনি বোঝান। ইউসুফ পাঠানকে, এখানে কিন্তু ইউসুফ পাঠান মুখ নয়, মুখ হচ্ছে আমাদের দল তৃণমূল কংগ্রেস, মুখ হচ্ছে মমতা মানে বন্দ্যোপাধ্যায়। আপনারাও মোদির মতো কথা বলতে শুরু করলেন, না, না। প্রধানমন্ত্রীর মতো কথা বলতে শুরু করলেন, আপনারাও এবার বলতে শুরু করবেন দিদির ম্যাজিক। এটা যদি এক অবশ্যই দিদি মানে- ম্যাজিক তো চলবেই, দিদি ম্যাজিক চলছে বলেই তো দিদি আজকে নরেন্দ্র মোদীর যে বিরোধিতা করে যাচ্ছে তার জন্য তো আজকে আমাদের প্রতি ওদের এত গাত্রদাহ। আর নরেন্দ্র আজকে বিকল্প মুখ হিসাবে আগামী দিন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে আসবে, সমস্ত কিছু- সেখানে রাহুল গান্ধীকে দিয়ে চলবে না। একটা খুব পরিষ্কার কথা আমি বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ বলুন বলুন। রবীন্দ্রনাথের একটা সুন্দর কথা আছে যে দেহের সমস্ত রক্তরস যদি মুখে আসে সেটা কোনো স্বাস্থ্যের লক্ষণ নয়। হ্যাঁ, সুযোগ দেবো, সুযোগ দেবো। সেই জন্য যে সমস্ত কেউ কিছু নয়, দিদিই একমাত্র, এটা কোনো গণতন্ত্রের একটা বিষয় হতে পারে না। এটা স্বৈরতন্ত্র আমরা দেখেছি। না, শুধু সেই- শুধু না, তো আপনারা তো মমতা আমাদের বন্দ্যোপাধ্যায় সাথে করছেন ছিলেন না, একটা এটা তো সময়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও করছেন। হ্যাঁ নিশ্চয়ই, তিনিও তো বলছেন একই মোদি একই আছে। একই জিনিস তো দুটোই। এই যে দেখুন, এই যে সন্দেশখালি নিয়ে, ব্রিগেড নিয়ে এই যে নানা আলোচনা হচ্ছে, আসলে বাস্তবটা কি? বাস্তবটা হচ্ছে যে জনগণের সামনে এনে জনগণের কোনো উপকার হবে এতে? দুটো দুর্নীতিগ্রস্ত দল, বিজেপি এবং তৃণমূল, এবং তাদের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়ার আবেদন করা হচ্ছে। আর যে কোনো ভয়েস আছে ভারতবর্ষে, যে আরও ভয়েস আছে, সেগুলোকে অত্যন্তভাবে নেগলেক্ট করা হয়। ফলে তাদের মধ্যে বেছে নাও, এ জিতবে, না হলে সে জিতবে, আর কেউ নেই। আরও যে করা হচ্ছে, সনাতনবাবু নেগলেক্ট কে করছে? জনতা জনার্দন তো নেগলেক্ট করছে, কেউ তার কারণ neglect তাদের কেউ করছে না, জনসাধারণ জনসমর্থন করছে না না। থাকলে কি করবে? জনসাধারণ আজকে করছে দেখুন, না। আজকে কাদের প্রশ্নটা উঠছে যে মানে একেবারে গ্রাউন্ড লেভেলে আছে, যদি আমি বামেদের কোনো কথা ধরি তাহলে গ্রাউন্ড লেভেলে তারা কি করছে, সংগঠন কতটা মজবুত, কেন মানুষ তাদের কথা শুনবে না, কেন মিডিয়া তাদেরকে কভারেজ দেবে না? যদি তারা সত্যি সত্যিই কাজ করছে, ইনসাফ যাত্রা নিয়ে সবাই কথা বলেছে, প্রশ্ন উঠছে রাহুলের ন্যায় যাত্রা নিয়ে, সেটাও টেলিকাস্ট করা হয়েছে, জনতা জনার্দনের কাছে পৌঁছেছে। প্রশ্ন উঠছে মানুষ কতটা মেনে নিচ্ছে বিষয়গুলোকে, কেননা এন্ড অফ দ্য ডে জনতা জনার্দনই শেষ কথা বলবে। সনাতন বাবু, জনতা জনার্দন নিশ্চয়ই শেষ কথা বলবে। আজকে এই যে ভোটিং সিস্টেমটা কি আছে, আজকে ভোটে মানুষের কাছে যাওয়ার মতো একটা গণতন্ত্রের কি মূল কথাটা কি, যে একজনও যদি তার মতটা প্রকাশ করতে চায়, সেই মতটা যেন প্রকাশ করতে দেওয়া হয়। আজকে দেখুন এই যে ভোটিং সিস্টেমে ছোট দলগুলো আগে ইন্ডিভিজুয়ালও দাঁড়াতো, এখন একটা ছোট দলগুলো দাঁড়াতে পারবে না পর্যন্ত। টাকার পরিমাণ এত পরিমাণ বাড়িয়ে দিয়েছে, হাজার হাজার টাকা সেখানে সিকিউরিটি মানি দিতে হবে, তার নানা সিস্টেম করতে হবে, মিথ্যা মামলা দিয়ে তাদের নেতাদের জেলে পুরে দেওয়া হবে। একটা মামলা যদি তার গায়ে লেগে যায়, সে আর কোনোভাবেই ভোটে দাঁড়াতে পারবে না। ভোটে যদি দাঁড়ায় তাহলে তার এই করতে হবে, এইভাবে টেলিকাস্ট করতে হবে, টিভিতে বিজ্ঞাপন দিতে হবে, নানাভাবে গণতন্ত্রকে খর্ব করা হচ্ছে। শুধুমাত্র যেন যে কর্পোরেট হাউস, পুঁজিপতিদের হাউস, তারা যেন তাদের সেবা যারা করবে তাদেরই একমাত্র আমি আমি মুক্ততা আমি হবে। জয়দেববাবুকে একটু জয়দেববাবু থেকে জানার চেষ্টা করব। সনাতনবাবুর কথা টেনেই বলবো, দুটো বিষয় সনাতনবাবু হাইলাইট করেছেন, এক টাকা, দুই ভয় অর্থাৎ আতঙ্ক। যাদের টাকা রয়েছে তারাই কি ভোটে জিতবে বা তারাই কি ভোটে লড়াই করবে, বাকি যাদের টাকা নেই তারা কি লড়াই করার জায়গাতে থাকছে না? জয়দেববাবু, আপনি কি মনে করেন? তো এটা অস্বীকার করার জায়গা নেই। ইলেকটোরাল বন্ডে যে পরিমাণ টাকা বিজেপি নিয়েছে, সেটা যখন এসবিআই কে দিয়ে সে প্রকাশ করাতেই ভয় পাচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে যে ভোটের ময়দানে বিজেপি কতখানি অ্যাডভান্টেজ নিয়ে বসে আছে, সেটা ভান্ডাফোড় হয়ে যাবে। সেই জন্য এসবিআই কে বারণ করে দিল সুপ্রিম কোর্টে গিয়ে ইলেকটোরাল বন্ডের ডিটেলস এবং কারা টাকা দিয়েছে সেটা জানাতে। এবং সব থেকে বড় কথা, আজকে 20টা সংস্থাকে দিয়ে পুরোপুরি ভাবে আর্থিক ভাবে বয়কট করার চেষ্টা করছে। কংগ্রেস ক্রাউড ফান্ডিং করেছিল, মানুষের মাঝখান থেকে টাকা তুলেছিল, তাকে আয়করের চিঠি ফিটি পাঠিয়ে 65 কোটি টাকা, 200 কোটি টাকা অনৈতিক ভাবে ট্রাইব্যুনালে মামলা চলছে। আইটি ট্রাইব্যুনালে মামলা চলা সত্ত্বেও তাদের অ্যাকাউন্ট থেকে, কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 65 কোটি টাকা, 212 কোটি টাকা কেটে নিচ্ছে। অর্থাৎ কংগ্রেস যাতে ভোট প্রচার করতে না পারে, কংগ্রেস যাতে না ভোট প্রচারে মোদির থেকে এগিয়ে যেতে পারে, সেই জন্য ইলেকট্রাল
ইলেকটোরাল বন্ডেও আপনি দেখবেন কোথায় 5,000 কোটি টাকা বিজেপি, আর তারপরে সব দলই কিন্তু 100 কোটি 200 কোটি 300 কোটি 50 কোটি। তাহলে 5,000 কোটির সঙ্গে 100 কোটি লড়াই করবে কি করে? আর বিজেপি এই ইলেকটোরাল বন্ড যে দুর্নীতি এটা করেছে, সেটার জন্যই আজকে ভয় পাচ্ছে, এসবিআই কে দিয়ে দামগুলো বাইরে আনতে দিচ্ছে না। আজকে যদি ইলেকটোরাল বন্ড অনৈতিক না হতো, তাহলে অসাংবিধানিক ভাবে কেন সুপ্রিম কোর্ট বলবে যে ইলেকটোরাল বন্ড অসাংবিধানিক, বেআইনি এবং এটা আইন বিরুদ্ধ? দেশে সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে সমান পরিমাণ টাকা থাকবে, তারা একই সাথে লড়াই করবে, এটাই জাতীয় নীতি হওয়ার কথা ছিল। বেশ বেশ, আমি অরিন্দম বাবুর কাছে অনেক টাকা থাকে, আপনি তো ভোট কিনে নেবেন, এখানে ভোট কেনা বেচা হবে। বেশ বেশ, আমি অরিন্দম বাবুর কাছে আসবো। ভোটের উৎসব হবে না। বেশ, ওই অরিন্দম বাবু। জন্য রঞ্জন বাবুদের আপত্তি, ভোট খেলা হবে না, ভোটটা তো বাজারই, ভোটের বেশ বাজার বেশ, হবে। আমি অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু বলুন, কেনা বেচা করা হবে। অরিন্দম বাবু বলুন। দেখুন, প্রথমত আগের যে তিনজন বক্তব্য রাখলো, আমি তাকে তিনটে জায়গায় কাউন্টার করবো। জয়দেবদা বললো, আমাদের বিজেপির প্রতিনিধি বললে যে যেহেতু রাহুল গান্ধী দুই জায়গায় দাঁড়িয়েছে আর অধীর রঞ্জন চৌধুরী এক জায়গায় দাঁড়িয়েছে, উনি এক জায়গা থেকে জিতেছে, রাহুল গান্ধী এক জায়গায় হেরে গেছে, সেই কারণে কংগ্রেসের নেতৃত্বের রাশ রাহুল গান্ধী অধীর রঞ্জন চৌধুরীর হাতে হওয়া উচিত। আমি এই তত্ত্বকে সমর্থন করেই বলছি, সেই একই তত্ত্বের উপর ভিত্তি করে যেহেতু নরেন্দ্র মোদী দু জায়গায় দাঁড়িয়েছিল, ভয় হেরে যাওয়ার ভয় পেয়ে, সেই জায়গা থেকে অধীর রঞ্জন চৌধুরীকে প্রধানমন্ত্রী হওয়া উচিত। 1 নম্বর। 2 নম্বর আমাদের তৃণমূলের প্রতিনিধি বলছিলেন যে রাহুল গান্ধী ফাউল টক করে, অমুক তমুক। আমাদের মমতা ব্যানার্জির সেই সরস্বতী পুজোর মন্ত্র পড়ার কথা মনে আছে, কিন্তু ইস্যু সেটা নয়। ইস্যু যে 174 বলেছে ইত্যাদি ইত্যাদি, এই স্লিপ অফ টাং ইত্যাদি, এইগুলো নিয়ে নয়। ইস্যুটা হচ্ছে যে উনি ওনার দায়িত্বটা পালন করেছেন কিনা। যখন সন্দেশখালী জ্বলছে, এমনকি যখন সন্দেশখালীতে তৃণমূলের নেতৃত্বের বাড়িতেও আগুন ধরানো হচ্ছে, সেই সময় উনি সেই জায়গায় গেছিলেন কিনা। অরিন্দম বাবু, আপনাদের জাতীয় কংগ্রেসের এখনো পর্যন্ত কজন গিয়েছে সন্দেশখালীতে? একটু শেষ করে নেই, আপনাদের জাতীয় কংগ্রেসের কজন গিয়েছে সন্দেশখালীতে? আমি বলছি আমাদের বক্তব্য হচ্ছে, এই যে দায়িত্বহীন ক্ষমতা পালন করা লোকজন যারা কেবল ক্ষমতায় থাকতে চায়, সেই মানুষগুলোকে বয়কট করার সময় হয়তো চলে এসছে। 1 নম্বর। আপনি বললেন জাতীয় কংগ্রেস কখন গেছে, আপনি জাতীয় কংগ্রেস সন্দেশখালীতে একাধিকবার গেছে। আপনারা হাইলাইট করছেন যেদিন অধীর রঞ্জন চৌধুরী যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু যেতে পারেনি, সেই দিনটাকে। আমি আপনাকে মনে করিয়ে দেব, এছাড়াও বিভিন্নবার আমাদের ওখানকার নেতৃত্ব, আমাদের উত্তর 24 পরগনা আরবানের নেতৃত্ব, উত্তর 24 পরগনা রুরালের নেতৃত্ব, আমাদের সৌম্যদার নেতৃত্বে একাধিকবার সেই জায়গায় যাওয়ার চেষ্টা করা হয়েছে। কখনো আমরা ব্যর্থ হয়েছি, পুলিশ আমাদের ঢুকতে দেয়নি, কখনো আমরা দায়িত্বটা পালন করেছি। বেশ, অরিন্দম বাবু, আমার প্রশ্নটা স্পেসিফিক ছিল। আর তৃতীয়ত প্রশ্নটা শুনে করে বলে দিই, জয়দেব যেটা বলছিল, না জয়দেব বাবু কথা প্রসঙ্গে আপনি অবশ্যই উত্তর দেবেন, আপনাকে সেই সুযোগও দেব, কিন্তু আমার প্রশ্নটা ছিল জাতীয় কংগ্রেসের কথা। রাহুল গান্ধী এসেছিল। আপনারা জাতীয় স্তরে যে আলোচনাটা করছেন, আজকে সন্দেশখালী একেবারে গোটা দেশের একটা ইস্যু তৈরি হয়ে গিয়েছিল। শুধু আমরা নয়, সব মিডিয়া মাধ্যম এটা দেখিয়েছে, সোশ্যাল মিডিয়াতে একেবারে অ্যাভেলেবেল। প্রশ্ন উঠছে, রাহুল গান্ধী এসেছিলেন, তিনি তো ন্যায় যাত্রার কথা বলছিলেন, সন্দেশখালী থেকে যে ন্যায় হয়নি সেই কথা আপনারা বলেন, তাহলে সেখানে কোথায় এসেছিলেন তিনি? দেখুন, ঘটনা হচ্ছে আমাদের পার্টি তো আর তৃণমূল পার্টি নয় যে আমরা বলবো যেখানেই দাঁড়াচ্ছে মমতা ব্যানার্জি দাঁড়াচ্ছে। আমাদের দলটা অনেক ডিসেন্ট্রালাইজ দল। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি অধীর রঞ্জন চৌধুরী, তিনি আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতিও গেছে। তিনি যখন সন্দেশখালীতে গেছে, আপনাদের এটা মনে করতে হবে, সেই সন্দেশটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও গেছে। অধীর রঞ্জন চৌধুরী অ্যাজ আ এআইসিসি মেম্বার, এআইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে তিনি গেছেন, তিনি কেবল প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে। অরিন্দম বাবু, আমি সবাইকে সুযোগ দেবো, একটা গল্প শুনবো, আপনাদের সবার থেকে একটু সময় চেয়ে একটা গল্প বলবো, প্লিজ শুনবেন। আমি সুযোগ দেবো। কংগ্রেসের সভাপতি কি বলেছেন, এইরকম ঘটনা অনেক ঘটে, দৃষ্টিভঙ্গিটা ওই আছে। সনাতন বাবু সুযোগ দেবো। অরিন্দম বাবু, একটা সবার কাছে পারমিশন নিয়ে একটা গল্প বলতে পারি? একটু গল্প শুনে নিন প্লিজ।
বেশি সময় নষ্ট করব না, একটা গল্প শোনা গিয়েছিল, একেবারে সোশ্যাল মিডিয়াতেও খুব অ্যাভেলেবেল, শুনবেন হয়তো। একটা রিসার্চে দেখা গিয়েছে যে অনেকজন একসাথে দাঁড়িয়ে রয়েছে একদম এ প্রান্ত থেকে ও প্রান্ত, যখন কোনো একটা স্টেটমেন্ট সে প্রান্তের লোক শুনছেন, তারপর যখন এক এক করে যখন একদম অপর প্রান্তের লোকের কাছে পৌঁছচ্ছে, তখন ঘটনাটা একদম বদলে গিয়েছে। আপনি সন্দেশের কথা বললেন, সন্দেশকারী প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে প্রদেশ কংগ্রেসের প্রত্যেক নেতৃত্ব যারা যারা আপনারা কথা বলছেন, তারা প্রত্যেকে হয়তো জাতীয় কংগ্রেসের কাছে পৌঁছে দিয়েছে, মানছি, কিন্তু সন্দেশটা পরিবর্তন হয়ে যায়নি তো? আপনার উত্তর শোনা যাচ্ছে না। এই ঘটনার নিন্দা সবাই করেছে। আচ্ছা, আজকে যদি আপনারা বলেন যে রাহুল গান্ধী কেন বলেন, আমরা যদি বলি জেপি নাড্ডা কেন বলেন, জেপি নাড্ডা তো বিজেপির সভাপতি, আমরা যদি বলি, দেখুন এটা পার্টিকুলার কোনো একটা লোকের ইন্ডিকেশন নয়, এটা হচ্ছে জাতীয় কংগ্রেস ঘটনাটাকে নিয়ে কি ভাবছে। জাতীয় কংগ্রেস ঘটনাটার নিন্দা করেছে, জাতীয় কংগ্রেস বলেছে এই ধরনের ঘটনা হওয়া উচিত নয় এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই কথাটা এআইসিসির নেতৃত্ব হিসেবে অধীর রঞ্জন চৌধুরী বলে দিয়েছেন। ব্যারাকপুর থেকে পার্থ ভৌমিককে নাম ঘোষণা করা হয়েছে, অর্জুন সিং এর নাম ঘোষণা করা হয়নি। এই বিষয়ে অর্জুন সিং কি বলেছে একবার শোনাবো, তারপর আসবো রঞ্জন বাবুর কাছে, শুনুন। আমি ব্যারাকপুরকে চুজ করেছিলাম, ব্যারাকপুরে লড়বো, ব্যারাকপুরে বাইরে লড়বো না, দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারাকপুরে টিকিট দেওয়া হলো না। এটা আমার কোনো দুঃখ নেই, ইটস এ পার্ট অফ লাইফ। দুঃখ শুধু এটাই, এই পার্টি আগে বলে দিত আমি দেবো না। হ্যাঁ, দলের দায়িত্ব আমি কেন নেব? 1.5 বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না, শুধু এমপি ছিলাম। আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল। এবার টিকিট দেওয়া হয়নি, আজকে শেষ মুহূর্তে বলে দেওয়া হলো না টিকিট দেওয়া হবে না। তো এটা একটা মনে হচ্ছে ব্রিচ অফ ট্রাস্ট হচ্ছে। আমার রঞ্জনবাবুর কাছে সরাসরি প্রশ্ন, রঞ্জনবাবু এবার যদি অর্জুন সিং আপনাদের দলে আসে, আপনারা নিয়ে নেবেন? দেখুন, কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না সেটা তো রঞ্জনবাবু ঠিক করবে না, আমাদের সর্বভারতীয় যারা নেতা নেত্রী আছে তারা ঠিক করবে। এখন অর্জুন সিং থেকে শুরু করে বাবুল সুপ্রিয় এরা প্লেইং 11-এ খেলবার জন্য গিয়েছিল। এরা পাঞ্জাবি, কখনো সবুজ পাঞ্জাবি বদলে গেরুয়া বা হলুদ পাঞ্জাবি পড়েছিল, আবার মনে হয়েছে যে প্লেইং 11-এ খেলতে যাব। তারা টিকিট পায়নি, তাদের টিকিটের রাজনীতি তারা করে থাকে, সুতরাং তাদের ক্ষোভ বিক্ষোভ রয়েছে, সেই নিয়ে ভারতীয় জনতা পার্টি চিন্তিত নয়। আমাদের ওখানে ব্যারাকপুরের আমাদের যে কার্যকর্তারা রয়েছে তারা লড়াই সংগ্রাম করে ওখানে আমাদের সংগঠন মজবুত হয়েছে। আগামী দিন সমগ্র পশ্চিমবঙ্গের 42টা আসনের মধ্যে 20টা সিটে আমাদের প্রার্থী ঘোষণা হয়ে গেছে, আর 2-1 দিনের মধ্যেই বাকি সিট যেগুলো রয়েছে সেগুলোতে প্রার্থী ঘোষণা হয়ে যাবে। সুতরাং অর্জুন সিংকে নেওয়া হবে কি নেওয়া হবে না, হিমাচল প্রদেশে কংগ্রেসের এমএলএদেরকে নেওয়া হবে কি নেওয়া হবে না, সেটা রঞ্জনবাবু খুব একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। কৌশিকবাবু আরেকটু জোরে বলুন প্লিজ, একটু লাউডলি বলুন। রঞ্জনবাবু হয়তো শুনতে পাননি। রঞ্জনবাবু কৌশিকবাবুর একটা মন্তব্য ছিল, কৌশিকবাবু প্লিজ বলুন। অপেক্ষা করছেন না তো যে তৃণমূল থেকে যারা টিকিট পাবে না তারা আবার আপনাদের জন্য, তাদের জন্য দরজা খোলা, সেরকম আমার জন্য অপেক্ষা করছেন না তো? না না, ও তো দেবাংশু শুয়ে রয়েছে মনে হয় কালীঘাটে। দেবাংশুও বলেছিল যে আমি খাটে শোবো না, কালীঘাটে টালির চালার পাশে শুয়ে থাকবো, রাজীব ব্যানার্জিকে ঢুকতে দেবো না, বাবুল সুপ্রিয়কে ঢুকতে দেবো না। সুতরাং কে আসবে কে যাবে, কে খাটে শুয়ে থাকবে, রঞ্জন বিশ্বাস বলেনি যে আমাদের প্রদেশ কার্যালয়ের সামনে রঞ্জন বিশ্বাস শুয়ে থাকবে। সেটা আপনারা তৃণমূল কংগ্রেস বা দেবাংশুকে জিজ্ঞাসা করুন, উত্তর পেয়ে যাবেন আপনারা, বা রাজীব ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন, উত্তর পেয়ে যাবেন। আমি অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু বলুন। সিং হচ্ছে শেয়ানা, তৃণমূল হচ্ছে তস্য শেয়ানা, একদম পচিয়ে দেওয়ার জন্য একে মানে যা করেছে বেশ করেছে। এক্ষেত্রে হ্যাটস অফ টু তৃণমূল। কিন্তু এই যে তৃণমূলের প্রতিনিধি বললেন যে আপনারা এই গ্যারান্টি দিতে পারেন, উনি যদি আজকে বিজেপিতে যান ওনাকে আর দেবেন না। আচ্ছা, তৃণমূলকে এই গ্যারান্টি দিতে পারে বিজেপিতে যারা টিকিট পায়নি তারা যদি কালকে তৃণমূলে যায় তৃণমূল নেবে না? এই রানাঘাটের কথা বলছি, রানাঘাটের যিনি বিজেপির এমএলএ ছিলেন তিনি তৃণমূলে যোগ দিয়ে আজকে তার নাম ঘোষণা হয়েছে। তো এই গ্যারান্টি তৃণমূল বিজেপির কেউই দিতে পারবে না যে তাদের দলের ছাটমাল অন্য দলে গেলে নেবে কি নেবে না। আচ্ছা, তো কংগ্রেসের ক্ষেত্রেও তো এটা দেখা যায়, কংগ্রেসের একটাই মাল রয়েছে, রাহুল গান্ধী। আমাদের দলটাই তো উঠে গেছে, 400 দল 40-এ নেমে গেছে, 24-এ হয়তো 20-25-এ নেমে যাবে। ঠিক আছে, খুব ভালো কথা। দাদা, কংগ্রেসের দিকে একটু বলি, আপনারা তো অপেক্ষা করছিলেন যে দিদি আপনাদেরকে সিগন্যাল দেয় কিনা,
আপনাদের প্রার্থী নির্বাচন করতে গিয়ে রাহুল গান্ধী ভারত না 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 দেশের মানুষের কি আমি কংগ্রেসের প্রতিনিধিকে বলছি, আমরা না হয় বিরোধী, আপনারা তো অপেক্ষা করছিলেন আমরা কালকে বিজেপি কটা সিট ছাড়বে। ঠিক আছে, কংগ্রেস কিন্তু এতে কি দেশে আজকে এখন খারাপ হয়ে গেল যেহেতু 42 সিটে আমরা প্রার্থী দিয়ে দিলাম। যদি কমতে কমতে আপনারা অপেক্ষা করছিলেন আমাদের জন্য। হবে না, এই যে বিজেপি বলে যে দলটা আছে সেই দলটাকে কমান, তাতে আপনাদের আপনারাও অপেক্ষা করছিলেন দিদি যদি আপনাদেরকে সিট দেয় তার অপেক্ষায় আপনারাও ছিলেন, এটাকে স্বীকার করুন। বেশ, আমি সকলের কাছে আসবো, টেক্সট দেখবো কোন প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে এবং সেই জায়গাতে বিজেপির সমর্থক বা বিজেপির প্রার্থী তালিকা কারা কারা রয়েছে দেখাবো, টেক্সট দেখাবো। তৃণমূল কংগ্রেস গেল না, কেন তিনটে আজকে তৃণমূল কংগ্রেস খেলাখেলি করছেন, কিন্তু আপনারা অপেক্ষা করছিলেন। বেশ বেশ 24-এর মুখোমুখি লড়াই, কোচবিহারে নিশীথ প্রামাণিক ভার্সেস কোচবিহারে জগদীশ চন্দ্র বসুনিয়া। শুনে নিন। একেবারে আলিপুরদুয়ারে মনোজ টিকা, আলিপুরদুয়ারে প্রকাশ চিক বড়াইক, মুখোমুখি সংঘর্ষ হতে পারে কি? বালুরঘাট সুকান্ত মজুমদার, অন্যধারে বিপ্লব মিত্র। মালদা উত্তরে খগেন মুর্মু, মালদা উত্তরে প্রসূন বন্দ্যোপাধ্যায়। মালদা দক্ষিণে বিজেপি থেকে শ্রীরূপা মিতা চৌধুরী, মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ। বহরমপুরে রয়েছেন গৌরীশঙ্কর ঘোষ, গৌরীশঙ্কর শাহনওয়াজ আলী রেহান। কাঁথিতে সৌমেন্দু অধিকারী, কাঁথিতে শাহনওয়াজ আলী রেহান। হুগলিতে লকেট চ্যাটার্জি, হুগলিতে রচনা ব্যানার্জি তৃণমূলের পক্ষ থেকে। বিষ্ণুপুরে হাড্ডাহাড্ডি লড়াই, সৌমিত্র খা, বিষ্ণুপুরে সুজাতা মণ্ডল তার প্রাক্তন স্ত্রী। কোচবিহারে নিশীথ প্রামাণিক, কোচবিহারে জগদীশ চন্দ্র বসুনিয়া। এই ছবিটা দেখানোর কেন চেষ্টা করলাম, তার কারণ এই ছবির পেছনে অনেক তথ্য লুকিয়ে থাকতে পারে। আমি একেবারে জয়দেব বাবুর কাছে আসবো। জয়দেব বাবু, আজ যখন প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে তখন দুটো জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এক হচ্ছে এই বহরমপুর যা নিয়ে এতক্ষণ ধরে কথা বললাম, অন্য ধারে একেবারে কাঁথি প্রসঙ্গ যখন আসে, উত্তম বারিকের নাম এখানে একেবারে শুভেন্দুর গড়ে, সেখানে হঠাৎ করেই আজ অধিকারী পরিবারের কেউ নেই। জয়দেববাবু, জয়দেববাবুর সঙ্গে জোড়ার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে একেবারে চলে যাব অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, ব্যাপারটা নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং লেগেছে আপনার কাছেও যে কাঁথিতে উত্তম বারিকের নাম রয়েছে, আজ অধিকারী পরিবারের কেউ থাকলো না তৃণমূলের সঙ্গে। দেখুন, এটা নিয়ে কিছু বলার নেই। কিছুদিন আগে পর্যন্ত, মানে এখনো পর্যন্ত সেই অধিকারী পরিবারের একজন, তিনি তো তৃণমূলেরই এমপি, এখনো মানে ঘোষিতভাবে তৃণমূলেরই এমপি। তো সেই জায়গায় দেখুন, যে কোনো দলই কোনো পরিবারের উপর ভিত্তি করে তো চলতে পারে না। সেটা তার সংগঠন, সেটা তার কর্ম পরিচালনা ইত্যাদি। তবুও আপনাদের উপর তকমা আসে আছে আপনারা পরিবারবাদ। সে তো আসতেই পারে। দেখুন, 150 বছরের বেশি একটা দল, 150 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার একটা দল, সেই দলের কজন এই দলে নেতৃত্ব দিয়েছেন? সেই কোন একটা পরিবারের, যেই গান্ধী পরিবারের কথা আপনি বলেন, তাতে কোন এই গান্ধী পরিবারের কতজন এই দলে নেতৃত্ব দিয়েছেন বলুন? এছাড়া কতজন সভাপতি হয়েছে আপনি হিসেব করে দেখুন। আচ্ছা, একটা পরিবার যারা বলছেন এই পরিবার, আচ্ছা আপনি বলুন তো, এই যে পরিবারের কথা বলছেন, সেই পরিবারের থেকে বেশি কন্ট্রিবিউশন অন্য কোন পরিবারের রয়েছে? এই ভারতবর্ষের শান্তি রক্ষার জন্য এই পরিবারের দুজন মানুষ প্রধানমন্ত্রী থাকাকালীন খুন হয়ে গেছে। কয়েকশো কোটি টাকার সম্পত্তি যারা ক্ষমতায় বসে টাকা লুটছে, কয়েকশো কোটি টাকার সম্পত্তি তারা জাতির উদ্দেশ্যে দান করে দিয়েছে। ইন্দিরা গান্ধী যুদ্ধের সময় নিজের বিয়ের সমস্ত গয়নাগাটি সেনাদের হাতে তুলে দিয়েছে। এর চেয়ে বড় স্যাক্রিফাইস আর কোন পরিবারের কথা? আপনারা বলেন যে পরিবারবাদ, এই আমরা কিছু বলছি না, রাজনৈতিক মহলে যারা বলছে তাদের কথা। স্যাক্রিফাইস আছে, জীবন দিয়ে গেছে স্বাধীনতার জন্য, এরকম বহু পরিবার আছে। তাহলে তাদের দামটা কি কম? দেখুন, আমরা কোনোটাকে ছোট করছি না, আমরা বলছি না এরকম বলছেন যে আর কেউ করেনি। আমরা তাদের একদম ফাঁসির মঞ্চে অনেকে জীবন দান করেছে স্বাধীনতার জন্য। আমি ইন্দিরা গান্ধী কম করেছে তা বলছি না, কিন্তু একমাত্র পরিবার ভারতবর্ষে। আমরা ডাইভার্ট হচ্ছি। আমি অরিন্দম বাবু সুযোগ দিয়েছিলাম, আমি জয়দেব বাবুর কাছে আসবো, কারণ জয়দেব বাবু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কি মনে হয় দুটো বিষয় যেটা আমার ইন্টারেস্টিং লেগেছে? এক, কাঁথি
অন্যদিকে ঘাটালে যেখানে একেবারে বলা যেতে পারে দীপক অধিকারী ভার্সেস হিরণ, এবং সেই জায়গাতে বারবার করে দীপক অধিকারীর এগেনস্টে ইডি এবং বারবার করে যেটা উঠছিল বিভিন্ন রকম কেলেঙ্কারির কথা, সেই কেলেঙ্কারিতে এখন হিরণ ভার্সেস দেব কি হতে চলেছে আপনার কি মনে হয় লোকসভা নির্বাচনে কাঁথি এবং ঘাটাল কি করতে পারে? না, আমি এখানে আপনাদের বলবো 3টে আসন, কি কি? কাঁথি, তমলুক এবং ঘাটাল। তমলুক তো অবশ্যই এবং রয়েছে, বিশেষ করে- তমলুক অবশ্যই রয়েছে, একদম ঠিক। হ্যাঁ, না, কাঁথিও রয়েছে। হ্যাঁ, কাঁথি তো কারণ অবশ্যই, আমি সেটা বললাম, তমলুক অবশ্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস দেবাংশু হতে পারে কি? নির্ধারণ করবে। না 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 না, কাঁথি এবং তমলুক যেটা সবচেয়ে বড়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বা দেবাংশু এদের থেকে যেটা বড় হবে ঘাটাল, সেটা হচ্ছে যদি সংক্ষেপে, কাঁথি আর সংক্ষেপে। তমলুকে তৃণমূল কংগ্রেস জেতে, শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কেরিয়ার সর্বনাশ হবে, বরবাদ হবে। তার কারণ নরেন্দ্র মোদী যদি তমলুক আর কাঠি না পায়, তাহলে শুভেন্দু অধিকারীকে ছেটে ফেলে দিতে দ্বিতীয়বার ভাববে না বাবুল সুপ্রিয়র মতন বা নীতিন গডকরির মতন। অর্থাৎ এই লড়াইয়ে সবচেয়ে বেশি যার স্টেক আছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে আদৌ বিজেপি রাখবে কিনা সেটা নির্ভর করবে যদি তমলুকে বিজেপি হারে, কাঁথিতে বিজেপি হারে। তাহলে জয়দেববাবু, আপনার কথা প্রসঙ্গে বলা যেতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। জয়দেববাবু, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার নিয়েও তো আপনি বড়সড় প্রশ্ন তুলে দিলেন। আপনার কথা অনুসারে শুভেন্দু অধিকারী যদি রাজনৈতিক কেরিয়ার টালমাটাল হয়, তাহলে সেই ক্ষেত্রে যার হাত ধরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রবেশ করছে বিজেপিতে, তাহলে তো তার রাজনৈতিক কেরিয়ারও একেবারে টলমটল। অবভিয়াসলি বেশ, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। এবার সবাইকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো একেবারে অরিন্দম বাবুকে। অরিন্দম বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, মাঝে কেউ বলবেন না। অরিন্দম বাবু বলুন। হ্যালো, আরেকবার রিপিট করবেন কাইন্ডলি, আমি শুনতে পাই। 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। আপনার স্ট্যান্ড পয়েন্ট আপনি রাখুন, মাঝে কেউ বলবেন না, আনইন্টারাপ্টেড, বলুন। কি নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়? যাবতীয় বিষয় নিয়ে। আজ হাই ভোল্টেজ রবিবার এবং প্রার্থী তালিকা, বলুন। দেখুন, ঘটনা হচ্ছে আমাদের বক্তব্য একটাই, যে রাজনীতির ময়দানে যিনি অন্য যে কোনো জায়গা থেকে, যে কোনো স্তরের মানুষই হোক না কেন, তিনি যখন রাজনীতির ময়দানে আসছেন তাকে সিরিয়াসলি রাজনীতিটা করতে হয়। তিনি কোনো একটা পার্টিকুলার কাজের সাথে জড়িত এই আপনার পার্ট টাইম কাজ হিসেবে রাজনীতিকে নিলেন, সেটা হওয়াটা উচিত নয়। যদি সেটা হয় তাহলে আজকে সন্দেশখালীতে যেই অবস্থা হয়েছে, নুসরাতদের নিয়ে, মিমিকে নিয়ে যাদবপুরে যেই অবস্থা হয়েছে, আজকে সেই অবস্থাই হবে। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলই যদি এইটা সিরিয়াসলি ভাবি যে রাজনীতিটা সিরিয়াস রাজনীতিবিদ জন্য, মানে তাকে যে রাজনীতিটাই করতে হবে এমনটা নয়, কিন্তু যিনি রাজনীতির ময়দানে এসে সিরিয়াস থাকবেন, সাধারণ মানুষকে কথা বলবেন, সেই এলাকার মানুষের কথা বলবেন, সেই এলাকার মানুষের দুঃখ যন্ত্রণার কথা জানবেন, কি বিষয় নিয়ে তাকে কথা বলতে হবে এইটুকু বুঝবেন, এই বোধটুকু যার মধ্যে থাকে, তাদেরকে রাজনীতির ময়দানে আসা উচিত, তাদেরকেই সাধারণ মানুষের জেতানো উচিত। আর এই যারা দায়িত্বহীন ক্ষমতা ভোগ করতে আগ্রহী, সেই সমস্ত অ্যাপলিটিক্যাল এন্টিটিদের সময় এবার এসছে। বেশ বেশ বেশ, এবার একেবারে সুযোগ দেব কৌশিক বাবুকে। কৌশিক বাবু, একটা প্রশ্ন শুধু এখানে সংযোজন করব। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ইতিহাস রায়গঞ্জে সেরকমভাবে নেই বললেই চলে। সেখানে কৃষ্ণ কল্যাণী এক্স ফ্যাক্টর হতে পারে। 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন। একদম, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের রায়গঞ্জে যাকে প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণী মহাশয়, তিনি রায়গঞ্জের বিধায়ক এবং তিনি যেভাবে রায়গঞ্জের মানুষকে পরিষেবা দিয়েছে, তার সেই পরিষেবাটা আজকে গোটা লোকসভাতে ছড়িয়ে যাওয়ার সুযোগ আগামী দিনে আছে। যার ফলে আজকে যখনই আমরা বিভিন্ন জায়গা থেকে ফোন এসছে, ইসলামপুর, গোয়ালপুকুর, কালিয়াগঞ্জ, কলমদিঘি, ডালখোলা, যে সঠিক লক্ষ্যে দিদি আজকে এখানে চুজ করেছে এবং আমরা দিদিকে এটা আশ্বস্ত করতে যাই, কমসে কম 1 লক্ষ ভোটে এখান থেকে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আমরা দিদির কাছে উপহার দেব এবং রায়গঞ্জবাসীর কথা আগামী দিনে পার্লামেন্টে বলিষ্ঠভাবে তুলে ধরার জন্য যে সুযোগ দিদি দিয়েছে, সেদিন দিদির কাছে আমরা রায়গঞ্জবাসী হিসাবে, তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে আমরা কৃতজ্ঞ এবং আমরা দিদিকে অনেক 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 ধন্যবাদ জানাই এবং আগামী দিনে কৃষ্ণ কল্যাণীর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। বেশ, আপনি একেবারে নির্ধারিত সময়ের আগেই শেষ করেছে। সনাতন বাবুর কাছে আসবো। সনাতন বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। যে বিষয়টা আজকে হাই ভোল্টেজ রবিবার, এই হাই ভোল্টেজ রবিবারে যে প্রার্থী তালিকা ইত্যাদি, মূল কথা হচ্ছে যে সাধারণ মানুষের এতে কি যায় আসে। সরকার 1000বার বদলাতে পারে,
সাধারণ মানুষের স্বাধীনতার পর থেকে 1952 সাল থেকে এ পর্যন্ত নির্বাচন হচ্ছে, মানুষের দুর্দশাগ্রস্ত মানুষ, গরিব মানুষের সংখ্যা বেড়েছে। ফলে এই ভোট আর একটা, এই যে দুর্নীতিগ্রস্ত এই যে দল, এই যে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস, তারা কে কোথায় ছাড়বে তাকে কোনো নীতিহীন রাজনীতির একটা চর্চা করা হচ্ছে। এবং সবচাইতে ইন্টারেস্টিং যেটা, বিজেপি তার একটা কমিটি করেছে, অন্য দল থেকে আসলে তার চেয়ারম্যান হচ্ছে শুভেন্দুবাবু, তার অন্য দল থেকে আসলে স্ক্রিনিং করার দায়িত্ব এবং কাকে কাকে ভাঙিয়ে আনা যায়, স্ক্রিনিং করবে না, ভাঙিয়ে আনা যায় তার জন্য টাকা খরচ করা, সমস্ত কিছু করার হচ্ছে এই দল দায়িত্ব। ফলে এই দল এ বলে আমাকে দেখ, এ বলে তাকে দেখ। আপনার সময় শেষ, এবার একেবারে চলে আসবো রঞ্জনবাবুর কাছে। রঞ্জনবাবু, সমগ্র বিষয় নিয়ে আপনার স্ট্যান্ড পয়েন্ট, 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন, বলুন। দেখুন, কংগ্রেস সিপিএম নিয়ে শব্দ খরচা করে বা এনার্জি খরচা করে লাভ নেই। তার কারণ নির্বাচন, আমি বলেছি যে 42টা আসনে সমগ্র ভারতবর্ষে তো বিজেপি রয়েছেই, থাম্পিং মেজরিটি পাবে, এবং 42টা আসনের মধ্যে 30টা প্লাস আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর হাতে তুলে দেবে। এখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের গাত্র দেওয়া আছে, শুভেন্দু অধিকারীকে ছেটে দেবে। মমতা ব্যানার্জিকে, যে শুভেন্দু অধিকারী হারিয়েছে, যে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গদ্দারের সঙ্গে লড়তে গেছিল, 1956 ভোটে হেরেছে তৃণমূল কংগ্রেসের, সেই মমতা ব্যানার্জি আবার এখন মুখ্যমন্ত্রী রয়েছে। এখন তৃণমূল কংগ্রেসের যে স্ট্যান্ড পয়েন্ট, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস 2019 সালে বলেছিল 42 পাবে, বিজেপিকে 0 দেবে, সেই তৃণমূল কংগ্রেসকে 5 বছর বাদ আজকে ইন্ডি জোটে যেতে হয়েছিল। এবং কোনো কারণে এই সিপিএম মাত্র ছাগলের তৃতীয় সন্তান থাকার জন্য বা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে মমতা ব্যানার্জির গড়িগোড়া না হওয়ার জন্য ইন্ডি জোট হয়নি। তার কারণ তৃণমূল কংগ্রেসও বুঝতে পেরে গেছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি যেমন 2019 সালে 2 থেকে 18টা এমপি হয়েছে, 18 থেকে 36টা এমপি হবে, এবং 2025-26 সালের মধ্যে ডবল ইঞ্জিনের সরকার আসবে। সেই জন্য তৃণমূল কংগ্রেস এখন ইন্ডি জোটে যেতে গিয়েছিল, হয়নি, কোনো কারণে জোট ভোট হয়নি। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের রেজাল্ট দেখার পর তৃণমূল কংগ্রেস ব্যাকস্টেপ করেছে, ফিরে এসেছে। এখন কীর্তি আজাদ, কোথাও ইউসুফ পাঠান, কোথাও মোহাম্মদ কাইফকে প্রার্থী করে আমি একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। এবার অন্তিম লগ্নে এসে জয়দেব বাবুকে সুযোগ দেবো। জয়দেব বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। ইলেকশন কমিশনার যেভাবে আজকে ইস্তফা দিলেন এবং ইলেকশন কমিশনারকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ করলেন যে যদি আগামী দিনে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় এবং এই ইলেকশনে যদি ইভিএম হ্যাক না করে থাকে বিজেপি, তাহলে সারা দেশের মানুষ মুখিয়ে আছে মূল্যবৃদ্ধির প্রতিবাদে, বেকারত্বের প্রতিবাদে, অর্থনৈতিক অবনতির প্রতিবাদে এবং একনায়কত্ব অ্যাচিভমেন্ট করার লক্ষ্যে যেভাবে নরেন্দ্র দামোদর দাস মোদী এবং তার সাঙ্গপাঙ্গরা কনস্টিটিউশনকে অ্যাটাক করছে এবং যেভাবে কনস্টিটিউশনাল সমস্ত সংস্থাকে দুর্মোষ করছে এবং সমস্ত যে রাজনৈতিক দল, আঞ্চলিক দল, তাদেরকে খতম করার চক্রান্ত করছে, তার বিরুদ্ধে মানুষ, বেকার যুবক এবং অসহায় খেটে খাওয়া মানুষ, ছোট ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষরা মুখিয়ে আছে যে বিজেপিকে শূন্যতে নামিয়ে আনার জন্য। কারণ আজকে আপনি প্রতিটা স্তরের মানুষকে দেখবেন তারা বিজেপির সিদ্ধান্তের বলি এবং তারা ডিমানিটাইজেশন থেকে জিএসটি, প্রতিটা স্তরে শুধু তারা গরিব থেকে আরো গরিব হয়ে গেছে, আর শুধুমাত্র আদানি এবং আম্বানি থেকে আরো বড় লোক হয়ে গেছে। আছে মোদীকে হারাতে ইভিএম যদি হ্যাক না হয়, ইভিএম হ্যাক না হয়, আর ইলেকশন কমিশন যদি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। যারা এসেছিলেন আমাদের এই শোতে, ট্রাইব টিভি বাংলা তরফ থেকে অশেষ ধন্যবাদ এবং এক কথা অঞ্জন আসবার জন্য অশেষ ধন্যবাদ। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, একেবারে অন্তিম লগ্নের দিকে, লোকসভা নির্বাচনের দিকে যত এগোচ্ছে ততই পালস বাড়ছে রাজ্যের রাজনীতি এবং দেশের রাজনীতির। আর সেই পালস কোন দিকে যায় তার কারণ শেষ কথা তো বলবে জনতা জনার্দন, এবং জনতা জনার্দন কাকে পছন্দ করবে কাকে অপছন্দ করবে তা নির্ভর করবে উন্নয়নের ওপরে। আর সেই উন্নয়ন যদি সত্যিই কেউ করে থাকে তাহলে তারা ভোট পাবে। এরকমই টান টান শো দেখার জন্য ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায়। এক কথায় অঞ্চলে। নমস্কার।